শুভ সন্ধ্যা। আমি শুরু করার আগে পলাশ সাহিত্য পরিবারের প্রত্যেকটা মাননীয় সদস্যকে আমার অন্তরে বিনম্র শ্রদ্ধা জানাই। সন্ধ্যা নন্দী ম্যাডাম এসছেন, আমার কথা শোনা গেলে বা কোনো গরমিল হলে বা গণ্ডগোল হলে একটু বলবেন। 1428 নববর্ষ শুরু হয়ে গেছে, পয়লা বৈশাখ চলে গেছে। তাই এই বাংলা নববর্ষের শুভারম্ভে আমি প্রত্যেক মাননীয় সদস্যা পলাশ সাহিত্য পরিবার এবং সমস্ত সাহিত্য অনুরাগী সমস্ত মানুষকে আমার অন্তরে বিনম্র শ্রদ্ধা জানাই। এ বছরটা আপনাদের ভালো কাটুক, শান্তিতে কাটুক, নিরাপদে কাটুক। আরও একটা কথা বলি, যারা বাংলাদেশে দেখছেন, এই মাসটা রমজানের মাস। এই রমজানের মাসে মাহে রমজানের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকুন। আজকে পলাশ সাহিত্য পরিবারের যে পরিসর, যে শ্রীবৃদ্ধি, সেই শ্রীবৃদ্ধি দেখে আমার খুব ভালো লাগছে। আপনারা আজকে আমাকে এই সুযোগটা দিয়েছেন আপনাদের সামনে কিছু বলার জন্য, কবি শঙ্খ ঘোষকে নিয়ে কিছু বলার জন্য। এই জন্য আমি কৃতজ্ঞ। পলাশ সাহিত্য পরিবারের কাছে আমি অনেক অনেক ঋণী। যাই হোক, আজকে এমন একটা টপিকস, কবি শঙ্খ ঘোষ ছিলেন অন্তরের মানুষ, প্রাণের মানুষ, কাছের মানুষ। তিনি আজ আর নেই। এ কথাটা ভাবতেই কষ্ট হয়। বটবৃক্ষ বললে ভুল হবে। তিনি ছিলেন একজন মহাবটবৃক্ষ, বাংলা সাহিত্যের নিরিখে মহাবটবৃক্ষ। সাদামাটা ধবধবে ধুতি পাঞ্জাবি পরিহিত পিতৃসম কবি শঙ্খ ঘোষকে আমরা হারালাম। পিতৃসময় কথা বললাম যে ওই মানুষটি পিতার মতো ভালোবাসতেন। এই জন্য আমি ওনাকে পিতৃসম কথাটা ব্যবহার করি। ধবধবে ধুতি পাঞ্জাবি পরিহিত পিতৃসম কবি শঙ্খ ঘোষকে আমরা এই মুহূর্তে হারালাম। তিনি ছিলেন বাংলা সাহিত্যে অন্যতম নক্ষত্র, বাংলা ভাষার ধারক ও বাহক। মিতবাদ, কম কথা বলতেন। কম কথা কি, শেষের দিকে কথা বেরোতো খুব কম, আস্তে আস্তে কথা বলতেন, খুব কম কথা বলতেন। নম্র, উঁচু মাপের এক বাঙালি, বড় মাপের কবি সাহিত্যিক, রবীন্দ্র ভাবুক, প্রাবন্ধিক ও বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ। নিঃস্ব হল কবিতার জগৎ, নিঃস্ব হল সাহিত্যর জগৎ। রবীন্দ্রনাথের উপর তার বিশ্লেষণমূলক যে সৃষ্টি, কালের মাত্রা ও রবীন্দ্র নাটক 1969 সালে যেটা হয়েছিল, সেটা অনন্যতার জন্য, নিজস্ব অনন্যতার জন্য আজও পাঠক মহলে অবস্মরণীয়। তাছাড়া আমি আবরণ ও কম্পন, রবীন্দ্রনাথ ইত্যাদি উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থগুলি পাঠক সমাজে আজও জীবিত। বিশ্লেষণমূলক গ্রন্থ, নির্বাচিত প্রবন্ধ রবীন্দ্রনাথ, হে মহাজীবন রবীন্দ্রনাথ পাঠক মহলে ভীষণভাবে সমদিত। তিনি ছিলেন বাংলা সাহিত্যের স্তম্ভ এবং রবীন্দ্র বিশেষজ্ঞ কবি শঙ্খ ঘোষ। তিনি শুধু কিংবদন্তি কবি নন, তিনি আসলে আমাদের হৃদয়ের কবি। তার পঙ্গতি এখানে পরিধানযোগ্য। আজ আর কেউ নেই, মাঝে মাঝে কার কাছে যাব। আজকে সন্ধ্যাবেলায়, দুদিন আগে কবি শঙ্খ ঘোষকে হারিয়ে আমি একটু আবেগপ্লুত হয়ে গেছি। কারণ শঙ্খ ঘোষকে আমি অন্তর দিয়ে শ্রদ্ধা করতাম। তিনি আমাকে পিতার স্নেহে পাশে বসে ডেকে নিতেন। আমার লেখা উপন্যাস
10টি উপন্যাস, নারী জাগরণের 10টি উপন্যাস, যে বইটি আমি অবসর গ্রহণ করার পর, আমি ব্যাংক আধিকারিক ছিলাম আপনারা জানেন, কলকাতা থেকে অবসর গ্রহণ করার পর যখন আমি কবি শঙ্খ ঘোষের সঙ্গে দেখা করতে গেছিলাম এবং ওই 10টি উপন্যাস নিয়ে গেছিলাম। উনি আমাকে পাশে বসালেন। বসানোর পরে তিনি খুব আন্তরিকতার সাথে আমার 10টি উপন্যাস তিনি হাতে নিলেন, নিয়ে অনেকক্ষণ ধরে পড়লেন। যারা বড় মাপের সাহিত্যিক, যারা উঁচু মাপের সাহিত্যিক, যারা সাহিত্য জগতে অনেক দিন থেকে আছে, তারা দেখবেন পৃষ্ঠা উল্টালেই, পৃষ্ঠার লেখাগুলি দু একটা সেন্টেন্স পড়লেই বুঝে যায়। যেমন এরা বা যারা রান্নাবান্না করেন, দেখবেন ভাত চাপালে, হাঁড়িতে ভাত চাপালে কিছুক্ষণ পরে, চাল চাপালে কিছুক্ষণ পরে দু একটা চাল সেদ্ধ হলে বুঝতে পারে ভাতটা সেদ্ধ হলো কিনা। সেরকম কবি শঙ্খ ঘোষ আমার বইটি নিয়ে নাড়াচাড়া করলেন দীর্ঘ সময় ধরে, এবং অনেক সময় দিয়েছিলেন, 1 ঘন্টার উপরে দীর্ঘ সময় ধরে নাড়াচাড়া করে। তারপরে উনি খুব আস্তে আস্তে কথা বলতেন, মৃদু স্বরের কথা বলতেন। আমাকে বললেন যে তুমি তো সে আগের চেয়ে, তোমার হাত আগের চেয়ে অনেক শক্ত, তুমি লিখে যাও, ফল পাবেই। এই কথাটা বললেন। এটা আমার কাছে পরম সৌভাগ্যের ব্যাপার, পরম প্রাপ্তি। আরও একটা কথা বলি যে এটা একটা আমার মতো ক্ষুদ্র সাহিত্যিক, কথা সাহিত্যিক, তার পাশে বসে তিনি আমাকে 1 ঘন্টার উপরে সময় দিলেন, দেয়, আমি সেদিন খুব আপ্লুত হয়ে পড়েছিলাম। তারপর সেই সময়টা ছিল আবার ওই দুর্গাপূজার পর, বিজয়া। তা উনি বললেন, আমি মিষ্টি আনলেন ওনার মেয়ে, তখন মিষ্টি খাওয়া, বলে মিষ্টি এত খাবো না, হ্যাঁ আমি চা পেলেই যথেষ্ট। উনি বললেন, না তুই বিজয়া এসছি, একটু মিষ্টি খেয়ে, মিষ্টি খেলাম। যাই হোক, এই হলো তার স্নেহ ভালোবাসা। আর একটা কথা বলি, 2019-এর শেষের দিকে আমন্ত্রিত অতিথি হিসাবে, 2019-এর শেষের দিকে আমন্ত্রিত অতিথি হিসাবে ঢাকায় থাকাকালীন বাংলাদেশের কবি, কিংবদন্তি কবি, তিনিও কিংবদন্তি কবি, অসীম শাহ, যাকে বাংলাদেশে, এমনকি আমাদের দেশেও কবি অসীম শাহ নামেই খ্যাত পরিচিত, তার নিজস্ব একটা সাহিত্য পত্রিকা চিরদিন। তিনি বললেন যে এই মুহূর্তে আমি দায়িত্ববান লোক হিসাবে আমি তোমাকেই পাচ্ছি, তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি এই চিরদিন পত্রিকাটা কবি শঙ্খ ঘোষের হাতে পৌঁছে দেবে। তাই আমি বললাম, দাদা আপনি যে দায়িত্বটা দিচ্ছেন আমি মাথা পেতে গ্রহণ করলাম এবং আমি পালন করব। এবং সেই পত্রিকাটা নিয়ে যখন শঙ্খ ঘোষের কাছে যাই, উনি যখন শুনলেন যে দিলীপ রায় এসছেন, আর কি এন্ট্রি রেস্ট্রিক্টেড, মানে শারীরিক কারণে এন্ট্রি রেস্ট্রিক্টেড, উনি আমাকে ডেকে ভিতরে বসিয়ে পাশে বসালেন, আমার লেখার খোঁজখবর নিলেন। যতদূর মনে পড়ে যে উনি খোঁজখবর নেওয়ার পরে বললেন যে তুই কিন্তু লেখা ছাড়িস না, তোর লেখার খুব উন্নতি হচ্ছে। এতটাই তিনি আমাকে ভালোবাসতেন। তাই এ হলো উঁচু মাপে একজন কবিকে এই মুহূর্তে হারিয়ে আমিও একজন অভিভাবকহীন হলাম, একজন গার্জেনলেস অভিভাবকহীন হলাম। তিনি ছিলেন অভিভাবকের মতো, বটবৃক্ষের মতো, বটবৃক্ষ বললে ভুল হবে, মহাবটবৃক্ষের। যতদূর জানা যায় 1949 সাল থেকে তার কবিতা ও গদ্য রচনা লেখা শুরু, কিন্তু তর্কের খাতিরে বা লেখালেখির শুরুটার ব্যাপারটা কয়েকজনের বিদগ্ধজনের মতে একটু এদিক ওদিক আছে। সেটা হচ্ছে, অনেকে বলেন 1953 সাল থেকে তিনি নাকি লেখালেখি শুরু করেছেন। যখনই শুরু করুক, সে লেখা আবৃত্তকাল ছিল। আর কবিতার জগতে শঙ্খ ঘোষের অবদান অপরিসীম। আপনারা জানেন, এই মুহূর্তে বলতে দ্বিধা নেই, রবীন্দ্রনাথ জীবনানন্দর পরে আমরা যারা পঞ্চপাণ্ডব বলতাম, রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ,
চলে যাওয়ার পর আমরা পঞ্চপাণ্ডব বলতাম যাদের, তার মধ্যে একজন হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, একজন শক্তি চট্টোপাধ্যায়, একজন বিনয় মজুমদার, উৎপল কুমার বসু আর একজন শঙ্খ ঘোষ। তা আগের যে চারজন, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বিনয় মজুমদার, উৎপল কুমার বসু, তারা আগেই চলে গেছেন। ছিলেন আমাদের প্রাণপ্রিয়, প্রাণের, হৃদয়ের কবি শঙ্খ ঘোষ, তিনিও চলে গেলেন। সেই পাণ্ডবের বিদায় সাহিত্যের জগতে একটা অপূরণীয় ক্ষতি। যাই হোক, এবার আমি আসছি তার লেখায়। দিনগুলি রাতগুলি তার প্রথম কাব্যগ্রন্থ, সেটা 1956 সালে। তারপর জানেন তো 11 বছর তার বিরতি। 11 বছর পরে 1967 সালে এখন সময় নয় কবিতাটা বের হয়। তারপর তার অনবদ্য সৃষ্টি, সে সৃষ্টির নাম, সৃষ্টির মধ্যে একটা নাম বলছি, মূর্খ বড় সামাজিক নয়, 1974। পাঁজরে দ্বারের শব্দ, 1980। প্রহর জোড়া ত্রিতাল, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, লাইনে ইসলাম বাবা, জলই পাষাণ হয়ে আছে, হাসি খুশি মুখে সর্বনাশ। গদ্যগুলির মধ্যে অন্যতম নির্মালার সৃষ্টি, 1982। কবিতার মুহূর্ত, বইয়ের ঘর, এই শহর রাখাল, বটপুকুরের ফেনা, বেড়াতে যাওয়ার সিঁড়ি, লেখা যখন হয় না, ইত্যাদি। তার অনুবাদও হাত ছিল, অনুবাদও তিনি সিদ্ধহস্ত ছিলেন। তিনি নিকোলাস গিয়েনের কবিতা অনুবাদ করেছেন। এই মুহূর্তে যারা লাইভে এসছেন, আমি অনেককে দেখতে পাচ্ছি, প্রত্যেকে আমার সান্ধ্যকালীন বিনম্র শ্রদ্ধা। প্রদীপ বিশ্বাস, বিশ্বনাথ হোতা আমার সবাই খুব কাছের মানুষ। তারপরে সলিল সিনহা মহাপাত্র, রুমকি দত্ত, তারপরে ওই ম্যাডাম অনেকক্ষণ আগে এসছেন, নন্দী ম্যাডাম। তারপরে সবার নামগুলো আমি ঠিক মেমোরিতে আনতে পারছি না। প্রত্যেককে আমার সান্ধ্যকালীন বিনম্র শ্রদ্ধা। মিনতি ম্যাডাম এসছেন, মালবিকা পান্ডা এসছেন, প্রত্যেককে আমার সান্ধ্যকালীন বিনম্র শ্রদ্ধা। এবার আসছি কবি শঙ্খ ঘোষের জন্ম 1932 সালের 5ই ফেব্রুয়ারি, অবিভক্ত বাংলা চাঁদপুরে। তার বাবা ছিলেন মনীন্দ্র কুমার ঘোষ, মা ছিলেন অমলা ঘোষ। বংশানুক্রমিকভাবে পৈতৃক বাড়ি বরিশালের পানাড়ি পাড়ায় ছিল, কিন্তু বড় হয়েছেন কবি শঙ্খ ঘোষ পাবনায়। পাবনা তখন তার বাবা কর্মসূত্রে ছিলেন, সেখানেই পাবনার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে তিনি ম্যাট্রিকুলেশন করেন। তার আসল নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ। 1951 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক। তারপর 1954 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে বৃত্তি হিসাবে বা কাজ হিসাবে বেছে নেন অধ্যাপনাকে। পড়িয়েছেন কলকাতার বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অবসর নিয়েছেনও সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 1992 সালে। 1967 সালে আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক লেখক কর্মশালায় যোগ দেন। পরে পড়িয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে। তারপর সিমলার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ, সেখানে পড়িয়েছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। কবি শঙ্খ ঘোষ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন, সম্মানিত হয়েছেন। আপনারা সবাই জানেন, কন্নড় ভাষা যে বইটি, সেই বইটা অনুবাদ করার জন্য উনি পেয়েছেন দ্বিতীয় সাহিত্য সম্মান, সাহিত্য একাডেমি। এটা অবশ্য 1989 সালে। এটা তো আপনারা জানেন, কন্নড় ভাষায় কন্নড় নাটকের বাংলা অনুবাদ রক্ত কল্যাণ, এটা লিখেই তিনি দ্বিতীয় সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তারপর 1999 সালে, ওটা গেল 1999 সালে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। তারপর আপনারা জানেন 2011 সালে
ভারত সরকার তাকে সম্মানিত করেন পদ্মভূষণে। এরপর আমাদের দেশের সর্বোচ্চ সম্মান জ্ঞানপীঠ পুরস্কার সেটা পান 2016 সালে। এছাড়া পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কারটা আবার বট ঠাকুরের ফেনা এই গদ্য রচনার উপর তিনি জ্ঞানপীঠ পুরস্কারটা পান। এরপরে 1977 সালে মূর্খ বড় সামাজিক নয় নরসিংহ দাস পুরস্কার পান। 1989 সালে ধুম লেগেছে হিত কমলে রবীন্দ্র পুরস্কার পান। গন্ধর্ব কবিতা গুচ্ছের উপরে সরস্বতী পুরস্কার পান। একগুচ্ছ পুরস্কার পান। এই পুরস্কার ও খ্যাতি কবি শঙ্খ ঘোষের লেখায় পথ চলাকে তাকে ছুঁতে পারেনি। তিনি তার নিজস্ব ঢঙ্গে সৃষ্টির জগতে নিমজ্জিত থেকেছেন। তারপর আসছি কবির খ্যাতি ওপার বাংলায় সমানভাবে সমাদৃত। কবির খ্যাতি ওপার বাংলায় সমানভাবে সমাদৃত। আপনারা জানেন যে 2019 সালে উনি প্রথমা প্রকাশন, বাংলাদেশের যে প্রথমা প্রকাশন, সেখান থেকে বের করেন সন্ধ্যা নদীর জলে বাংলাদেশ। সন্ধ্যা নদীর জলে বইটি মূলত বাংলাদেশ প্রসঙ্গে লেখা এবং বাংলাদেশ প্রসঙ্গে নানা সময়ের লেখা তার স্মৃতিচারণ, ভ্রমণপুঞ্জি এবং অন্তরঙ্গ বিশ্লেষণ লেখালেখির মধ্যে সংকলন। এর মধ্যে রয়েছে 21 এবং 71 ও নববর্ষ, ব্যক্তি প্রতিষ্ঠান, গানের ভিতর দিয়ে শিক্ষা আন্দোলন ও স্মৃতি ভ্রমণ, এই 5টি পরে বিভক্ত হয়েছে এই বই। সেটা কি? সন্ধ্যা নদীর জলে। এটা বাংলাদেশে খুবই জনপ্রিয়, আমাদের দেশেও জনপ্রিয়। বাংলা ভাষার নিরিখে, বাংলা ভাষার উপর, বাংলা ভাষা সত্তার উপর তার যে আবেগ, ভালোবাসা পাঠককুলকে যথেষ্ট নাড়া দেয়। কবিতার পাশাপাশি তার বিশ্লেষণমূলক সাহিত্য সৃষ্টি পাঠককুলকে খোরাক যোগায়। নাট্য ও শিল্পকলার সঙ্গে কবি শঙ্খ ঘোষের সখ্যতা ছিল অপরিসীম। আপনারা জানেন তিনি নাটক ভালোবাসতেন। নাটকের প্রতি তার সখ্যতা, তার বাংলা সংস্কৃতির প্রতি টান আজও অমলিন। তার ব্রাহ্মহীন একের পর এক রচনা বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করে গেছে। শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মেও তিনি থাকবেন মরণে, চিন্তনে অবিস্মরণীয় হয়ে। আর একটা কথা বলি, তিনি তো রবীন্দ্র বিশেষজ্ঞ ছিলেন। রবীন্দ্র বিশেষজ্ঞ হিসাবে রবীন্দ্র বিশ্লেষণমুখী প্রচুর গবেষণামূলক প্রচুর লিখেছেন এবং বলা চলে রবীন্দ্রনাথের উপর তার যে লেখা, যে অবদান, সাহিত্যের অবদান, সে অবদান আজকে আমরা মাথায় করে রাখব। সেই প্রসঙ্গে এই একজন আনন্দবাজারে লিখেছিলেন, তার নাম হচ্ছেন বিশ্বজিৎ রায়। তিনি লিখেছেন কি, সেটা একটু লিখি, এখানে একটা বেশ প্রাসঙ্গিক মনে হলো। রবীন্দ্রনাথ বিষয়ক অধিকাংশ রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথেরই একটি সিদ্ধান্ত মনে রাখতেন তিনি। রবীন্দ্র অভিমত, সাহিত্যের বিচার হচ্ছে সাহিত্যের ব্যাখ্যা। সাহিত্যের বিচার হচ্ছে সাহিত্যের ব্যাখ্যা, সাহিত্যের বিশ্লেষণ নয়। এই ব্যাখ্যা মুখ্যত সাহিত্য বিষয়ের ব্যক্তি নিয়ে, তার জাতিকুল নিয়ে নয়। অবশ্য সাহিত্যের ঐতিহাসিক বা তাত্ত্বিক বিচার হতে পারে, সেই রকম বিচারে শাস্ত্রীয় প্রয়োজন থাকতে কিন্তু সাহিত্যের প্রয়োজন নেই। এই জন্যই হয়তো সাহিত্যের ঐতিহাসিক বা তাত্ত্বিক বিচারে চাইতেও আস্বাদনমূলক ব্যাখ্যাতেই তার মন ছিল নিয়োজিত। তাই রবীন্দ্রনাথকে নিয়ে কিছু লেখার সময় প্রবন্ধের প্রচলিত রূপের মধ্যে আটকে থাকতেন না তিনি। কাল্পনিক চরিত্র, তার শ্রেণীগত অবস্থান, কখনো বা নির্দেশিত শঙ্খ ঘোষের লেখায় তার কথা বলছেন রবীন্দ্রনাথের কোনো রচনা নিয়ে। রবীন্দ্র রচনার ব্যাখ্যাকার হিসাবে তার গদ্য ভঙ্গিও বদলে গিয়েছে ক্রমে ক্রমে। কালের মাত্রা রবীন্দ্র নাটক যে ভঙ্গিতে লিখেছিলেন, সে ভঙ্গিতে দামিনীর গান ভিন্ন রুচি অধিকার লেখা নয়। রবীন্দ্রনাথের নাটক, গান, কবিতা চিরকালেই মনোযোগ দখল করেছিল বেশি। যারা এসছেন আমার প্রাণপ্রিয়, সবাই আমার প্রাণপ্রিয়, শ্রদ্ধার মানুষ, আপন মানুষ, ভালোবাসার মানুষ, মনের মানুষ, প্রাণের মানুষ। সলিল সিনহা মহাপাত্র, প্রদীপ বিশ্বাস, নন্দী ম্যাডাম, রুমকি দত্ত, বিশ্বনাথ হোতা,
তারপর মিনতিদি বর্ষিয়ান খুব অভিজ্ঞ এবং পলাশ সাহিত্য পরিবারের একজন স্তম্ভ বলা চলে। প্রত্যেককে আমার সশ্রদ্ধ, ও আরেকজন আছে আমার তন্ময় ভাই আছে, তন্ময়, হ্যাঁ, প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম, সশ্রদ্ধ। তার কাব্যগ্রন্থ অনেক আছে, বলতে গেলে অনেক কবি শঙ্কর ঘোষের লেখা তো শেষ হবে না। দু একটা বলি, দিনগুলি রাতগুলি তো বললাম, এখন সময় নয়, নিহিত পাতাল ছায়া, শঙ্কর ঘোষের শ্রেষ্ঠ কবিতা, আদিমলতা গুল্মময়, মূর্খ বড় সামাজিক নয়, বাবরের প্রার্থনা, মিনিবু। এই বাবরের প্রার্থনা নিয়ে আমি আসছি। বাবরের প্রার্থনা নিয়ে আমার দুটো কথা বলা আছে প্রেক্ষাপট নিয়ে। এটা অনেকেই এই ব্যাপারটা দেখবেন অনেকেই ভালো লাগবে। তাই এই হেন মানুষকে হারিয়ে সত্যি আমি একটু আবেগপ্রবণ। এবং হ্যাঁ, মিনতি ম্যাডাম বলছে রাজনীতিক ব্যাপারটা আসছি বলছি, তার তার প্রেক্ষাপটে একটা কবিতাও শোনাবো। তাই এই হেন মানুষকে হারিয়ে সত্যি আজকে একটু আবেগপ্রবণ। আমি তার আত্মার শান্তি কামনা করি, তাকে আমার শতকোটি প্রণাম। এবার আসছি যেটা মিনতি পাত্র ম্যাডাম বললেন, যে রাজনৈতিক প্রেক্ষাপটে তো বটেই। যেমন কিছুদিন আগে উনি যদি মনে করতেন, যেটা মনে করতেন ভালো বুঝতেন, তার বিরুদ্ধে কলম ধরতেন। সে রাজনীতির বড় কিছু হলেও, সে ভারত সরকারের বিরুদ্ধে হলেও তিনি কলম ধরতেন, তিনি থেমে থাকতেন না। যেমন নন্দীগ্রামের কাণ্ডের পর কবি কিন্তু রাজপথে নেমেছিলেন, রাস্তায় নেমেছিলেন, মিছিলে নেমেছিলেন। অপর্ণা সেন, জয় গোস্বামী, কৌশিক সেন, সুমন মুখোপাধ্যায়, ফাউলি মিত্রদের মিছিলে নেমেছিলেন। কিন্তু সেদিন একটা শর্ত ছিল যে সেই মিছিলে যে তদানীন্তনকালে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকলে হবে না। মমতা ব্যানার্জি ছিলেন না। তার দুদিন আগে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাসায় গেছিলেন, তার সাথে কথা বলেন, কিন্তু তিনি মিছিলে হেঁটেছিলেন। তারপর আরও একটা আপনারা জানেন যে তার সাহিত্য সাধনা ও জীবনযাপনের মধ্যে বারবার প্রকাশ পেয়েছে তার রাজনৈতিক সত্তা। ভারতের কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন, বারবার কলম ধরেছেন, প্রতিবাদ জানিয়েছেন নিজের মতো করে। মাটি নামের কবিতায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি। তার সাহিত্য সাধনা এবং জীবনযাপনের মধ্যে বারবার প্রকাশ পেয়েছে তার রাজনৈতিক সত্তা। নাগরিকত্ব সংশোধনী বিল, এনআরসি চিরপরিচিত দেশের সীমানা ও চেতনাকে বদলে দেয়। আজীবন বাস করে একটা দেশ, একটা জায়গা, একটা মাটি, একটা ভূমি, একটা বাড়ি, বংশ পরম্পরা যেখানে তার বসবাস, সেটা হয়ে ওঠে একটা সময় ভিন দেশ। তার বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। এই জাতীয় স্বৈরাচারের প্রতিবাদে বরাবর সোচ্চার কবি শঙ্কর ঘোষ। তাই ভারতের কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন। তিনি লিখেছেন মাটি কবিতা। আমার ওই হাতের স্নেহে ফুটেছিল এই গন্ধরাজ, যে কোনো ঘাসের গায়ে আমার ওই পায়ের স্মৃতি ছিল, আমার এই তো পাশে পাশে জেগেছিল অজয়ের জল, আবারও সে নেমে গেছে আমার ওই চোখের ছোঁয়া নিয়ে। কোণে পড়ে থাকা ওই দালানে দুপুরে ভাঙা থামে, আমার এই নিঃশ্বাস থেকে কবিতুর তুলেছিল স্বর। শালবন পেরোনো ও খোলা মাঠে মহফিল শেষে নিথর আমার ওই পাশে শুয়েছিল প্রতিপদে চাঁদ। তোমার পায়ে পায়ে আমারও জড়ানো ছিল পা, তোমরা জানোনি তাকে, ফিরেও চাওনি তার দিকে।
দুধারে তাকিয়ে দেখো, ভেঙে আছে সবগুলি সাঁকো, কোনখানে যাব আর যদি আজ চলে যেতে বলো। গোধূলি গোধূলি রঙে, ভালো করে শুনবেন, গোধূলি রঙিন মাচা, গোধূলি রঙিন মাচা, ও পাড়ায় উঠেছে আজান, ও পাড়ায় উঠেছে আজান, এ দাওয়ায় বসে ভাবি দুনিয়া আবার মেমান, এখনো পরীক্ষা চায় আগুন সমাজ, এ মাটি আমারও মাটি, সে কথা সবার সামনে কিভাবে প্রমাণ করব আজ। সোচ্চার হয়েছেন কবিতা, মাটি কবিতা লিখে। আমি যেটা বলছিলাম, বাবরের প্রার্থনা যে কবিতা তিনি লিখেছিলেন তার প্রেক্ষাপট, তাই প্রেক্ষাপটে যাওয়ার আগে আবার বলছি, যেমন যারা এসছেন লাইভে আছেন, শ্রাবণী চ্যাটার্জি, মিনতি পাত্র যে প্রশ্নটা করেছিলেন যে তার স্পষ্ট কথনে বিভিন্ন রাজনৈতিক দল বিদ্রুপ করেছে, সে সম্পর্কে বিদ্রুপ তো করেছি। এখন অনেক কথা বলার আছে। একজন সমুদ্র কতটুকু আমি বলতে পারবো, তবুও আমি চেষ্টা করছি সমস্ত কভার করতে। যেটা বলছিলাম, বাবরের প্রার্থনা, এই কবিতাটি রচনাকাল 1974 সাল। 1977 সালে বাবরের প্রার্থনার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান, ভারতবর্ষের দ্বিতীয় শ্রেষ্ঠ পুরস্কার বাংলা এই সাহিত্য একাডেমি সেই পুরস্কারটা পান। কবিতাটি 6টি স্তবকে এবং 24টি পংক্তিতে এক বিবেকী সংবেদনশীল কবির অনুমতিশীল মনের ছোঁয়ায় আমাদের মুগ্ধ করে। 1974 সালে বাংলা তথা ভারতবর্ষের এক নিরেট দুঃস্বপ্নের কাল। সারা দেশ জরুরি অবস্থা, চারিদিকে দমবন্ধ করা এক কালো ছায়া, তরুণ যুব সমাজ অতি ভয়ঙ্কর রক্তস্নাত রাত্রি বিভীষিকাময় দেশেহারা। দেশের রাজনীতিতে তার করাল থাবা মেরে গ্রাস করেছে মানুষের স্বাভাবিক দিনগুলিতে, যেখানে সেখানে গুপ্ত হত্যা, হিংসা, গুপ্ত ঘাতকের ছুরি ঝলসে উঠেছিল। গোটা সমাজটাই দিশেহারা, যেন অসুস্থ রোগের প্রকোপে শুয়ে আছে মৃত্যু শয্যায়। এরূপ এক পরিবেশের প্রেক্ষাপটে কবির ব্যক্তির জীবনের ব্যক্তিগত দুঃখের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় 1974 সালে হেমন্তের সন্ধ্যায় আকস্মিকভাবেই জন্ম নেয় এই অসাধারণ কবিতাটি। কবিতাটির বৈশিষ্ট্য হলো, এখানে ব্যক্তি মানুষের প্রার্থনা সারা পৃথিবীর অসুস্থ মানুষের রোগ মুক্তির প্রার্থনার প্রতীক হয়ে উঠেছে। চারিদিকে অশান্তি, চারিদিকে অচরিতার্থ প্রাণ, প্রায় নিঃশেষিত ভারতবর্ষে প্রতিনিয়ত বিনা অপরাধে প্রাণ দিচ্ছে শত শত তরুণ যুবক। প্রতিদিন পুলিশের গুলিতে বা ঘাতকের ছুরিতে রক্তে ভেসে যাচ্ছে দেশ। দেশের যুব সমাজ আজ অসুস্থ, বাবরের মতো মৃত্যুর প্রহর গুনে চলেছে। শুধু কবির নয়, যে কোনো পিতার, যে কোনো পুত্র আজ রোগশয্যায়। কবি একজন স্নেহময় পিতারূপে তাদের সকলের রোগ মুক্তির জন্য প্রার্থনা জানিয়েছেন। তিনি প্রার্থনা জানিয়েছেন এমনকি নিজের জীবনের বিনিময়ে সেই তরুণ যুবকদের জীবন লাভ ঘটুক। এই তো জানো পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমাকে চাও আমার সন্ততি স্বপ্নে থাক। শত সহস্র তরুণ তরুণীর জন্য কবি কাতর, শত শত শুষ্ক মুখের ঘুরে দাঁড়ানো ছাত্রদের জন্য উদ্বিগ্ন কবি শঙ্খ ঘোষ। সমাজ সচেতন মানবতাবোধের দলিল হিসাবে কবিতাটি সার্থক হয়েছে। এখানে উল্লেখ্য যে সন্ত্রাসবাদের যুগে সেই সময়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে।
সেই যন্ত্রণায়, সেই আবেগ কবি শঙ্খ ঘোষকেও স্পর্শ করেছে। তার মনে হয়েছে এই সরলমতী যুব সমাজ আজ যে দিশেহারা, মৃত্যুর মুখোমুখি, অসুস্থ, তার জন্য তাদের কোনো দায় নেই। সভ্যতা, বিজ্ঞানের অগ্রগতি আজ নারকীয় গতিতে ধ্বংস করতে আসছে মানুষের জীবনকে। দুর্নীতি, পাপ, অন্যায়, সততায় ছেয়ে গেছে দেশ। সকলের মুক্তির শুদ্ধ চৈতন্যর জাগরণ না ঘটলে যুব সমাজ কি করে মুক্তি পাবে? নাকি এই শরীরে পাপের বীজাণুতে কোনো প্রাণ নেই ভবিষ্যতের? আমার এই বর্বর জয়ের উল্লাসে মৃত্যুকে ডেকে আনি নিজের ঘরে। মানুষ যদি নতজানু হয়ে প্রার্থনায় না বসে, যদি পাপ, হিংসা, লোভকে জয় করে শুদ্ধ চেতনাকে ফিরিয়ে আনতে না পারে, তবে একদিন এই বর্বর আগুনের ঝলসানিতে সব পুড়ে ধ্বংস হয়ে যাবে। অথচ কোনো পিতা, কোনো বিবেকমান মানুষ তা চান না। তাই কবিতাটির শেষ স্তবকে এসে তিনি নিজেকে নিঃশেষ করতে চান, নিজের মৃত্যুর বিনিময়ে আত্মকে রক্ষা করতে চান। তাই তিনি বলেছেন, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। অমরের প্রার্থনা কবিতাটি আবার একবার পড়ে শোনাই। আজকে যেহেতু কবি শঙ্খ ঘোষ স্মরণে, আমার সমস্ত কথা, সমস্ত আলোচনা, সমস্ত কবিতা, সমস্ত লেখা শঙ্খ ঘোষকে নিয়েই, তার বাইরে আমি কিছু যাব। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন এর মধ্যে মনে জাগে অবশ্যই বলবেন। আমি চেষ্টা করব আমার সীমিত বুদ্ধি দিয়ে, সীমিত জ্ঞান দিয়ে। জানেন তো যে শঙ্খ ঘোষ একটা বড় মাপের মানুষ, বড় সাহিত্যের মানুষ। উনি তাকে আমি বিভিন্ন সময়ে দেখেছি। যেমন একবার কলকাতায় রোটারি সদনে আমার এক সাহিত্যিক বন্ধু, তার নাম হাসমত জালাল, ও সৈয়দ মুস্তাফা সিরাজের উদ্দেশ্যে প্রতিবার একটা করে অনুষ্ঠান করেন। যদিও গত যাওয়ার সময় আমি তখন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাথে কথা বলছি, তার পাশে ছিল এই নলিনী বেরা আর আমি আর শীর্ষেন্দুবাবু কথা বলছিলাম। তখন হঠাৎ উনি ঢুকেই বিশ্ববিখ্যাত একজন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তাকে না প্রশ্ন করে আমার বলে, দিদি তুমি কেমন আছো? এই যে উনি ডাকলেন, সঙ্গে সঙ্গে প্রণাম করা আমার ইচ্ছা ছিল গড় হয়ে মাথা নিচু হয়ে প্রণাম করা। আমি পায়ে হাত থেকে প্রণাম করলাম। এই যে আমার একটা পরম প্রাপ্তি, আমি আর কিছু চাই না। তারপর একবার আপনারা জানেন কতবার 1920, যেটা বাংলাদেশের রূপকার, বাংলাদেশের জাতির পিতা মুজিবরের 100তম বর্ষ গেল, জন্মশতবর্ষ গেল। সেই জন্মশতবর্ষে কলকাতায় আমরা জন্মশতবর্ষ অনুষ্ঠান করেছিলাম। তা সেইখানে বাংলাদেশ থেকে এসেছিলেন কবি অসীম সাহা, আর আমাদের দেশ থেকে থাকার কথা ছিল কবি শঙ্খ ঘোষ। আমার দায়িত্ব ছিল আমার, কিন্তু দুঃখের বিষয়ে উনি হসপিটালাইজড হয়ে গেছিলেন। পরে অন্য লেখককে দিয়ে সেই কাজটা করতে হয়েছিল, কবি দিয়ে কাজটা করতে হয়েছিল। যাই হোক, এই যে যাতায়াত তার ঘরে, এই পরবর্তী সময়ে এই করোনা আসার পরে পুরো রেস্ট্রিকশন করে দিয়েছিল, কাউকে এন্ট্রি দিত না। আর উনিও, আমরাও তাকে বিরক্ত করতে দিতাম। আমার ইচ্ছা ছিল কবি শঙ্খ ঘোষের পরে দেখা করে ওনার অনুমতি নিয়ে ওনার উপরে একটা আমার লেখার ইচ্ছা ছিল, এবং সেটা নিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু তার আগেই তিনি চলে গেলেন। যাই হোক, আমাদেরকে ওনাত করে দিয়ে চলে গেলেন। আমি একটা ছোটো মাপের কথা সাহিত্যিক। তিনি যেভাবে স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখতে, শুধু আমাকে না, এটা আমার মনে হয় রবিবারের আড্ডা তো আমি খুব কম গেছি। আমি তো চাকরি করতাম, আপনারা জানেন। আমি চাকরি সূত্রে একটা সংগঠনে সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলাম। তার জন্য সারা দেশে ঘুরতে হতো। তা আমি যেতে সময় পেতাম কম রবিবারে। তো এবার সে রবিবারে ওনার বাড়িতেও কিন্তু আড্ডা বসত, যখন উনি ভালো ছিলেন, সত্য ছিলেন। তা সেখানে অনেক গুণীজন যেতেন। সেই গুণীজনের সঙ্গে উনি আলাপ আলোচনা কথাবার্তা বলতেন। দুইজন বন্ধুবান্ধব তারাও আমাদের করতেন। যাই হোক, সেই গুণী মানুষ, বড় গল্পের লেখক, তাকে নিয়ে বলা সত্যি এটা আমার ধৃষ্টতা। তবুও
আজকে এই পলাশ সাহিত্য পরিবার একটা সুযোগ দিয়েছে। পলাশ সাহিত্য পরিবারের কাছে আমি কৃতজ্ঞ। পলাশ সাহিত্য পরিবার যে মানুষজন প্রত্যেকে দেখি সাহিত্যের মধ্যে অনেকে প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি, পেয়েও যাবেন। এবং এই যে বাবরের যে প্রার্থনা যে লেখাটা, আপনারা জানেন 1974 সাল 75 সাল ভয়াবহ টাইম গেছে। হ্যাঁ, সেই আমি আর বেশি বাড়িয়ে বলবো না। সেই সময় আরও একটা কথা বলি, সেটা আমার একটু মনে পড়ছে যে একটা কবিতা উনি লিখেছিলেন, নামটা মনে করার চেষ্টা করি আমি। যে উনি একটা কবিতা লিখেছিলেন, মানে মনে করার চেষ্টা মনে করেছি যে রাধাচূড়া কবিতাটি রাষ্ট্রীয় রক্তচক্ষু প্রদর্শনের সৌজন্যে এক অন্য মাত্রা পেয়েছিল। ক্ষমতাতন্ত্রকে সে যে শাণিত লেখনির দ্বারা তিনি ভয় দেখানোর চেষ্টা করেছিলেন, তার প্রমাণ তদন্তকালে সরকার কর্তৃক সেই কবিতাটা ব্যান করে দিয়েছিলেন। তখন আমাদের দেশে সিদ্ধার্থ শঙ্কর রে মুখ্যমন্ত্রী, ইন্দিরা গান্ধী তখন ওইখানে প্রধানমন্ত্রী, কিন্তু তবু তিনি থেমে থাকেননি। রাধাচূড়া কবিতাটিকে সরকার নিষিদ্ধ করলেও অলোক রঞ্জন দাশগুপ্ত তখন ছিলেন, তিনি সোচ্চার প্রতিবাদ করেছিলেন। নির্ভীক কবি শিল্পীরা প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। রাধাচূড়াকে উপলক্ষ করে শিল্পীর স্বাধীনতার সপক্ষে প্রতিবাদের ঝড় উঠেছিল। উচ্চারণের অলৌকিক সাহস অলোক রঞ্জন প্রদর্শন করেছিলেন। কিন্তু কেন রাধাচূড়াকে ভয়ের দৃষ্টিতে দেখেছিল রাষ্ট্রীয় ক্ষমতাতন্ত্র? সেটা একটা আসলে রূপক কবিতা। এখানে মালি কর্তৃক গাছপালা পরিচর্যার যাপনে স্বৈরাচারী একনায়কতন্ত্রের ক্ষমতা বজায় রাখার সুচতুর কার্যকলাপকে নগ্ন করে দিয়েছিল। সমতাতন্ত্র, স্বাধীনতা, উন্নত মস্তক প্রতিবাদী নাগরিককে ভয় পাইয়ে দিয়েছিল। তিনি বলে উঠেছিলেন, খুব যদি বার বেড়ে ওঠে, রাধাচূড়া কবিতায় বলেছিলেন, খুব যদি বার বেড়ে ওঠে, দাও ছেটে দাও সব মাথা, কিছুতেই করো না সীমা ছাড়া, থেকে যাবে ঠিক ঠান্ডা, চুপ ঘরেরও দিব্যি সভা হবে, লোকেও বলবে রাধাচূড়া। এটা কথা যখন উঠলো, রাধাচূড়া কবিতাটা একটু পড়ে শোনাবো। অনেকটা সময় হয়ে গেল, 39 মিনিট হয়ে গেল। রাধাচূড়া যদি আপনারা বলেন কবিতাটা শুনে, আপনাদের পারমিশন নিয়ে, আপনাদের অনুমতি নিয়ে, রাধাচূড়া কবিতাটা খুব প্রাসঙ্গিক। আর একটা কবিতা বলার জন্য বসে আছি, বাবরের প্রার্থনাটার কিছুটা আমি মোটামুটি শেষ করতে যাব। তাহলে আবার রাধাচূড়া কবিতাটা পড়ছি। মালি বলেছিল সেই মতো, টবে লাগিয়েছি রাধাচূড়া, এতটুকু টবে এতটা গাছ, সে কি হতে পারে? মালি বলে, হতে পারে যদি ঠিক জানো কিভাবে বানায় গাছপালা। খুব যদি বার বেড়ে ওঠে, দাও ছেটে দাও সব মাথা, কিছুতে করোনা সীমা ছাড়া, থেকে যাবে ঠিক ঠান্ডা, চুপ ঘরেরও দিব্যি সভা হবে, লোকে বলবে রাধাচূড়া। সবাই বলেছিল ঠিক, শুধু মালি যা বলেনি সেটা হলো, সেই বার নিচে ছাড়িয়ে যায়, শিকড়ে মাথা খোঁড়ে, আর এখানে সেখানে মাটি ফুঁড়ে হয়ে ওঠে এক অন্য গাছ। এমনকি সেই মরশুমি টপ ইতস্তত চোরা চাপে বড় মাথা ছেড়ে খুদে মাথায় কাতারে ঝেপে আসায় ফেটে যেতে পারে হঠাৎ যে, সে কথা কি মালি বলেছিল? মালি তো বলেনি, রাধাচূড়া। এবার যেটা বলছিলাম, বাবরের প্রার্থনা কবিতাটা ছোট ছোট কবিতা, বেশি কোনো সময় নেবে না। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় করে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরায়, জাগাও শহরের প্রান্তরে ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল,
আমার সন্ততি স্বপ্নে থাক। না, নাকি এ শরীরের চাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যতে। আমার এই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে, নাকি প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হার, এবং শরীরের ভিতরে বাসা করে লক্ষ নির্বোধ পতঙ্কে। আমার এই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে? ধ্বংস করে দাও আমার ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। অনেকক্ষণ ধরে বকবক করছি যে অনেকগুলো কবিতা বলা হয়ে গেল। একটা কবিতা সেটা বলে তারপর কথোপকথনে যাচ্ছি। একটা কবিতা বলি, তারপরে সবার কথা শুনে অলরেডি 42 মিনিট হয়ে গেছে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। হ্যাঁ, সামান্য অ্যাকচুয়ালি একজন আমি কবি শঙ্কর ঘোষ সম্বন্ধে এত বলা মানে আমার বলে একটা দৃষ্ট দিয়ে বলা চলে। যাই হোক, কবিতাটা মুখ ঢেকে যাক বিজ্ঞাপনে, এটা খুব খুব ইম্পর্টেন্ট। মুখ ঢেকে যাক বিজ্ঞাপনে, এই কবিতাটা প্রায় লোকের মুখে শুনবেন। একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে। একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। সুন্দর কবিতা। একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ি, জৌলসে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে। কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই। হারে আমার বাড়িয়ে বলা, হারে আমার জন্মভূমি, বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সাথে ওতপ্রোত। নিয়ন আলয় পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত। মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে, ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। যারা লাইফে এসছেন, যেমন আমার ছোট বোনের মতো রুমকি দত্ত, তারপরে ননীগোপাল মিশ্র, একজন আমার সাহিত্যিক মানুষ, তারপরে বিশ্বনাথ হোতা, তারপরে সলিল সিংহ মহাপাত্র, প্রদীপবাবু, প্রত্যেককে আমার বিনম্র শ্রদ্ধা। আপনারা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে আমার কথাগুলি শুনলেন, এই জন্য আমি আপ্লুত, আমি গর্বিত, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি এবার শেষের দিকে এসেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা এবার করতে পারেন, কারণ আমি এবার আস্তে আস্তে শেষ পর্যায়ের দিকে এসে গেছি। কারণ আমি আজ প্রথমেই বলেছি যে কবি শঙ্কর ঘোষকে নিয়ে যত কিছু আজকে আলোচনা, কবিতা, কবি শঙ্কর ঘোষকে নিয়ে। কবি শঙ্কর ঘোষের কথা তো শেষ হবে না। প্রচুর তার সৃষ্টির যেমন গদ্যের কথাগুলো তো বলিনি, গদ্যের কথা। তারপরে উনি অনেক রবীন্দ্র যেটা গবেষণামূলক গবেষণাধর্মী বলে, সেই প্রবন্ধ প্রচুর নিয়ে গেছেন তিনি। এই জন্যই তাকে রবীন্দ্র বিশেষজ্ঞ বলেন। আমাদের দেশে প্রচুর রবীন্দ্র বিশেষজ্ঞ আছেন, তার মধ্যে উনি একজন অন্যতম। তারপর তিনি অনুবাদে
একজন দিকপাল ছিলেন, সেটা তো কন্নড় ভাষাটাকে অনুবাদ করে উনি তো একটা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। আর উনি, ওনার একটা গুণ ছিল, উনি চক্রে কোনো লোভে পা ফেলতেন না। উনি যেটা ভালো মনে করতেন সেটাই করতেন। উনি কোনো সরকারের সৌজন্য, অনুগ্রহ এসব গ্রহণ করতেন না। তিনি ছিলেন বরিষ্ঠ মানুষ, তার হৃদয় ছিল বরিষ্ঠ, যেটা ভালো বুঝতেন করতেন। প্রত্যেকের সাথে তার সম্পর্ক ছিল অতীব সুন্দর। সেই মানুষটার সাথে আমি কয়েকবার তার স্নেহ মাখা হাত মাথায় পেয়েছি, পিঠে পেয়েছি। এটাই আমার পরম সৌভাগ্য, পরম প্রাপ্তি। আমার যদিও প্রাতিষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি নেই। কথা সাহিত্যিক হিসাবে একটা রাজ্যপাল একটা সার্টিফিকেট দিয়ে চলে গেছিলেন, তারপরে আর কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই, কোনো পুরস্কারও পাইনি। কিন্তু তিনি আমার লেখাগুলো পড়েছেন, মনোযোগ দিয়ে পড়েছেন। একটু আগে প্রথমেই বলেছি যদিও, যে হাঁড়িতে চাল দিয়ে রান্না বসালে বাড়ির মায়েরা, বৌদিরা বুঝতে পারেন কিছুক্ষণ পরে, একটা চাল টিপলে বুঝতে পারেন ভাত হয়েছে কিনা। তাই বড় মাপের যারা সাহিত্যিক, প্রতিষ্ঠিত সাহিত্যিক, তারা দু এক লাইন পড়লে বুঝতে পারেন লেখার ধাঁচ, শব্দচয়নের ধাঁচ ইত্যাদি। তাই তার কাছ থেকে আমি দুটো কথা শুনতে পেয়েছি। সেটা হচ্ছে, তোর লেখা আগের চেয়ে অনেক শক্ত হয়েছে, তোর আগের চেয়ে তোর হাত অনেক শক্ত হয়েছে, তুই লেখা চালিয়ে যা, ফল মিলবেই। যাই হোক, এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে বলুন। আমি লাস্টে একটা কবিতা বলে, ওনারই লেখা কবিতা, সেটা হচ্ছে ফুলবাজার, এই কবিতাটা বলে আমি শেষ করব। আপনাদের আর কারো কিছু যদি জিজ্ঞাসা থাকে বলুন। আর বলি, পলাশ সাহিত্য পরিবার, সবাই পরিবারের পাশে থাকুন, পরিবারের সঙ্গে থাকুন। এই পরিবারটি সত্যি আমার কাছে খুব ভালো লাগে, আমার হৃদয়ে এটা ছোঁয়া দিয়ে গেছে। এই পলাশ সাহিত্য পরিবারের প্রত্যেকটা মানুষ সাহিত্য সম্বন্ধে খুব সচেতন, এটা আমি আগেও টের পেয়েছি, এখনও টের পাচ্ছি। আপনারা আমাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, স্নেহ করেন, এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি মাথা নস্তকে আপনাদের কাছে আমি শ্রদ্ধা জানাই। আপনারা আশীর্বাদ করবেন আমার লেখা যেন আজীবন আমি চালিয়ে যেতে পারি। তাহলে আসছি শেষে যে কবিতাটা বলবো, বলে শেষ করব। সেই কবিতাটা হচ্ছে ফুলবাজার, কবি শঙ্খ ঘোষ। পদ্ম তোর মনে পড়ে খাল যমুনার এপার ওপার, পদ্ম তোর মনে পড়ে খাল যমুনার এপার ওপার, রহস্য নীল গাছের বিষাদ কোথায় নিয়ে গিয়েছিল, স্পষ্ট নৌকো ছই ছিল না, ভাঙা বৈঠা, গ্রাম হারানো, বন্য মুঠোয় ডাগর সাহস, ফল ফুলন্ত নির্জনতা, আড়াল বাঁকে কিশোরী চাল, ছিটকে সরে মুখের জ্যোতি, আমরা ভেবেছিলাম এরই নাম বুঝিবা জন্মজীবন। কিন্তু এখন তোর মুখে কি মৃণালবিহীন কাগজ আভা, সেদিন যখন হেসেছিলি সত্যি মুখে ঢেউ ছিল না। আমি আমার নিজের হাতে রঙিন করে দিয়েছিলাম ছলছলানো মুখোশমালা, সে কথা তুই ভালোই জানিস। তবু কি তোর ইচ্ছে করে আলগা খোলা শ্যামবাজারে সবার হাতে ঘুরতে ঘুরতে বিন্দু বিন্দু জীবনযাপন? শৈলবাবু, সলিসিনাবাবু তো আমার মনের মানুষ, উনি ভালো একটা কথা লিখেছেন, আমাদের কাছে আপনি কথা সাহিত্যিক, একদিন না একদিন অবশ্যই স্বীকৃতি পাবেন। আমি স্বীকৃতি পাই আর না পাই, এই যে আপনাদের যে ভালোবাসা পাচ্ছি, এটাই আমার বড় বড় স্বীকৃতি। আর একটা বিশাল ব্যাপার হচ্ছে, আমি তো লিখে যাচ্ছি, একটার পরে লিখে যাচ্ছি, এবং লেখাগুলো পাঠক মহলে সমাদৃত, যার জন্য বইগুলো পড়ে নেই, বইগুলো পাঠক মহলে ঘোরাঘুরি করছে। এটাও আমার একটা বড় স্বীকৃতি। মিনতি ম্যাডাম, উনি অভিজ্ঞ, উনিও একটা কথা বলেছেন, আপনাকে পেয়ে আমরা গর্বিত। আমি আপনাদের ছত্রছায়ায় এসে দু একটা কথা বলতে পারছি, এতে আমি নিজেও গর্বিত, আমি আপ্লুত, আমি ধন্য।
প্রদীপবাবু, ধন্যবাদ। কবিতা সামন্ত, উনিও বললেন যে দুর্দান্ত লেখা আপনার। কেমন জানি না, আমি তো বাচিক শিল্পী না, তবে ওই বলে যাই নিজের যেটুকু ভালো লাগে তার মধ্যে দিয়ে বলে যাই। আচ্ছা, এবার তাহলে আমাকে বিদায় দিন। বিদায় মুহূর্তে প্রত্যেককে শুভ নববর্ষে, বাংলা নববর্ষে শুভেচ্ছা, প্রীতি, আদর, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা জানাই। আজকে দিনে আজকের দিনে যে ভীতিটা আমাদের মধ্যে এসছে করোনার কারণে, আপনারা ভয় পাবেন না, ভয়ে বিচলিত হবেন না, মনে সাহস রাখুন। একটা কথা খুব বলছে লোকে, যদিও এটা আমি সবাইকে বলছি তবু আপনাদের বলি, সেটা হচ্ছে স্টিম ইনহেলেশন। স্টিম ইনহেলেশন মানে ভ্যাপার, ওয়াটার ভ্যাপার। এটাকে 10 টাইমস ইনহেল করুন, 10 টাইমস এক্সেল করুন। মানে এটা নাকি খুব কাজের। সবাই মাস্ক পরুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন, তাহলে করোনা ভীতি সব কেটে যাবে। আর করোনা আমাদের কাউকে কিচ্ছু করতে পারবে না। সাহস রাখুন, বলে বল রাখুন, ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। আপনাদেরকে আমি নতমস্তকে প্রণাম, শ্রদ্ধা, স্নেহ জানিয়ে আমি শেষ করছি।